বলেন। এই ক্রুড অয়েলের মধ্যে অনেক ধরনের ইম্পিউরিটিস আছে, তার মধ্যে গামস আছে, বিভিন্ন ধরনের ফসফোলিপিডস আছে, তারপরে কালার কম্পোনেন্টস আছে, কিছু মেটাল পার্টিকেলস থাকতে পারে, হেভি মেটালস, পেস্টিসাইড রেসিডিউ থাকতে পারে। তো রিফাইনারির অবজেক্টিভ হলো এই সমস্ত ইম্পিউরিটিস গুলোকে আমরা দূর করবো। এর মধ্যে আবার একটা গন্ধ আছে যেটা অ্যাকসেপ্টেবল না, নর্মালি খাওয়া যাবে। এই জন্য তিনটা স্টেজে আমরা সাধারণত রিফাইন করি। প্রথম স্টেজটা হচ্ছে নিউট্রালাইজেশন। নিউট্রালাইজেশন আবার দুইটা স্টেজ, একটাকে বলা হচ্ছে ডিগামিং, আর একটা হচ্ছে নিউট্রালাইজেশন। ডিগামিং হচ্ছে আপনি নিচে যে ফসফরিক অ্যাসিডের জার দেখলেন, এই ফসফরিক অ্যাসিড দিয়ে, থ্যাংক ইউ, তো ফসফরিক অ্যাসিড দিয়ে আমরা যেটা করি, আসেন ফসফরিক অ্যাসিড দিয়ে বেসিক্যালি আমরা যে গামটা আছে না, গামটাকে রিমুভ করার চেষ্টা করি। আরেকটা হলো যে এর মধ্যে অনেক ফ্রি ফ্যাটি অ্যাসিড থাকে, এই ফ্রি ফ্যাটি অ্যাসিডটাকে আমরা কস্টিক দিয়ে নিউট্রালাইজ করি। এই স্টেজটা গেল আমার নিউট্রালাইজেশন। নিউট্রালাইজ করার পরে আপনার তেলের চেহারাটা হচ্ছে এরকম, আর এটা হচ্ছে ক্রুড। আচ্ছা, এরপরে আমরা যাই, এর পরের স্টেজটা হচ্ছে ব্লিচিং। এই ব্লিচিং যেটা হয়, আপনি ব্লিচিং আপনার স্যাম্পল একটু দেখান। ব্লিচিং আপনার স্যাম্পল আছে, এটা পাউডারের, এটা মাটির গুঁড়া, এক ধরনের স্পেশাল, মানে এটা কি বলে, মিনারেলের গুঁড়া। এইটা হাই টেম্পারেচারে প্রায় 100 ডিগ্রির উপরে, 110 থেকে 20 এই ডিগ্রি এখানে মিক্সিং হয়, ভালো করে মিক্সিং করা হয়। এইটা যে পার্টিকেলে যায়, কালার লেগে যায়, লাগার পরে এটাকে ফিল্টার করি। ফিল্টার করলে তখন আমরা এটাকে বলি ব্লিচড অয়েল। এটা হলো সেকেন্ড স্টেজ। হলো থার্ড স্টেজটা হলো ডিঅডোরাইজেশন। ডিঅডোরাইজেশন বেসিক্যালি যেটা হয়, আমরা স্টিম ডিস্টিলেশনের ব্যাপারটা নিশ্চয়ই জানেন। বেসিক্যালি স্টিম দিয়ে এটাকে স্পার্জিং করা হয় এমন ভাবে যেন প্রত্যেকটা পার্টিকেল, মানে অয়েলের কণা স্টিমের সাথে টাচ লাগে, এবং এটার মধ্যে ভ্যাকুয়াম থাকে। তাতে হয় কি, এখানে হিট দিয়ে এই কালার ব্লিচ হয়ে যায় কিছুটা। 200, এখানে টেম্পারেচার হয় 260 ডিগ্রি প্রায়। এখানে কি ধরনের গন্ধ থাকে? এটা একটু অবজেকশনেবল গন্ধ, মানে ঠিক খাবার জিনিসের গন্ধ না, একটু গন্ধ থাকে। তো এখানে যেটা করা হয়, এই কালারটাকে হিট ব্লিচ হয়, এখান থেকে আপনার এই যে ভোলাটাইল, যে পেস্টিসাইড রেসিডিউস, তারপর অন্যান্য ভোলাটাইল ম্যাটেরিয়াল গুলো একবার বের হয়ে ভ্যাকুয়াম থাকে, ওখানে ধরুন টোকোফেরল, টোকোট্রাইনাল, এগুলো কিছু আসে। তো এটা ফাইনালি এর গন্ধটাও বের হয়ে যায়। তারপরে এটা হচ্ছে আপনার ফাইনাল এডবল হয়। এটা যখন হয়, এটাকে স্লোলি কুল ডাউন করে স্টোরেজ ট্যাঙ্কে পাঠানোর আগে এটার মধ্যে ভিটামিন এ মিক্স করা হয়। ওকে ওকে, সো এটাই বেসিক্যালি আমাদের রিফাইন। আর এই যে এসএফএডি, আচ্ছা, এইটা যখন আমরা করি, এখানে একটা ভ্যাকুয়াম করে আমরা একটা এক্সট্রাক্ট বের করে নিয়েছি, এটাই হচ্ছে সয়া ফ্যাটি অ্যাসিড ডিস্টিলেট। তো এই যে সয়া ফ্যাটি অ্যাসিড, এটাকে আপনাদের তাহলে এক ধরনের ওয়েস্টেজ, তাই তো, নাকি এটা বিক্রি করে দেন আপনারা? এটা খুবই ভ্যালুয়েবল প্রোডাক্ট। ও আচ্ছা আচ্ছা, আপনার হচ্ছে আমরা টোকোফেরল, যে ভিটামিন ই বলি না, টোকোফেরল, টোকোট্রাইনল, এখান থেকে এক্সট্রাক্ট করা হয়। আচ্ছা, আর ওই যে সোপটাই হলো কি আসলে ওয়েস্টেজ? এটা ওয়েস্টেজ না,
এই সোপটাকে আবার ওই অ্যাসিডুলেশন প্ল্যান্টে স্প্লিট করা হয়, হ্যাঁ, করে কি কি অ্যাসিড তৈরি করা হয়? ফ্যাটি অ্যাসিডের মিক্সচার তৈরি হয়। এটাকে অ্যাসিড অয়েল নাম বলা হচ্ছে যে এটা কি বলবো, লোকালি বলে সবাই অ্যাসিড, অ্যাসিড দিয়ে ট্রিট করা হয়, বুঝতে পারছি, হ্যাঁ। বাট বেসিক্যালি এটা হচ্ছে মিক্সচার অফ ফ্যাটি অ্যাসিডস। তো সেই ফ্যাটি অ্যাসিড গুলো আপনারা সেল করে দেন সাবান তৈরি ফ্যাক্টরির কাছে নাকি? না, এগুলো যায় সাধারণত ফিড মিল গুলোতে, ও আচ্ছা, পোল্ট্রি ফিড বানায় না, ক্যাটল ফিড বানায়, ওরা সাধারণত এটা। ওকে। তার মানে আপনাদের এখানে কোন পর্যায়ে আহ, তরল বর্জ্যটা হচ্ছে, এবং তরল আপনি আগে সুন্দর করে ইটিপির যে বর্ণনাটা দিছিলেন যে সেই সেই এইটা, হ্যাঁ, এইটা হচ্ছে তরল বর্জ্য। এটা হচ্ছে আপনার বেশ থকথকে একটা প্রোডাক্ট, তাই না? হুম। এটা তো ডাইরেক্টলি স্প্লিট করা যায় না, এটাকে এখানে একটু ডাইলিউট করে পানি দিয়ে, ডাইলিউট করে আমাদের ওখানে আরেকটা প্ল্যান্ট আছে, অ্যাসিডুলেশন প্ল্যান্ট বলা হয় বা সোল স্প্লিটিং প্ল্যান্ট, ওইখানে পাঠিয়ে ওইখানে গিয়ে সালফিউরিক মানে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিডের সাথে রিয়াক্ট করার পরে এখানে অয়েল আলাদা হয়ে যায়। এটা অয়েলি সাবস্টেন্স, ওটা সাম্পল নাই। আচ্ছা, ওটা ওটা লাগবে না। আচ্ছা, এটা আমি মোটামুটি ধারণা পেয়ে গেছি। হ্যাঁ। এখন ওখান থেকে আমরা যে ইফ্লুয়েন্টটা তৈরি হয়, ওখানে অয়েলটা আলাদা, ওখানে পানি থাকে, অ্যাসিডিক ওয়াটার, ওর মধ্যে কিছু ফ্যাটি ম্যাটেরিয়াল থাকে, ওটা মেইন অর্গানিক লোড হচ্ছে ওইটা। সেটাকে আমি ওই সাইফন করে বের করে নিয়ে, সাইফন না, এটাকে কি গ্র্যাভিটি সেপারেশন করে আমরা ওটা ইটিপি নিই। বেসিক্যালি আমরা যেটা করি, আমাদের ইটিপির যে ইফ্লুয়েন্টের যে ক্যারেক্টার, এটা হচ্ছে নর্মালি অ্যাসিডিক হয়, দেখা যায় এটা পিএইচ লেভেল মানে 1.5 থেকে 3 পর্যন্ত হয়। তো এখানে আমরা প্রথমে কস্টিক সোডা দিয়ে এটাকে নিউট্রালাইজ করার পরে ফ্লোকুলেশন কোয়াগুলেশনের জন্য দুই ধরনের কেমিক্যাল ব্যবহার করে, একটা পলিমার প্যাক ব্যবহার করে, আরেকটা হচ্ছে সিনথেটিক পলি এলিমেন্ট করে দুটো, একটা হচ্ছে ফ্লোকুলেশন এজেন্ট, আরেকটা হচ্ছে কোয়াগুলেশন এজেন্ট। এইটা কেমিক্যাল রিয়াকশন হওয়ার পর একটা টাইম দিতে হয়, তারপর আমরা নিয়ে যাই ড্যাফ ট্যাঙ্ক, ডিসলভ এয়ার ফ্লোটেশন ইউনিট। এখানে যেটা করা হয় যে ওই ট্যাঙ্কের ভেতরে খুব ফাইন ন্যানো বাবল ইনজেক্ট করা হয়। এই ন্যানো বাবল ইনজেক্ট করলে যেটা হয় যে যেগুলো কোয়াগুলেটেড এন্ড ফ্লোকুলেশন হওয়ার যে মেটেরিয়াল গুলো, এগুলো ভেসে উঠে একটা স্ক্র্যাপার দিয়ে এটাকে আলাদা করে নেওয়া হয়, এবং এটা এটা চলে যায় আমাদের স্লাজ ট্যাঙ্কে চলে। তারপরে যে অপেক্ষিত ক্লিয়ার পানি, এটা এই যে ড্যাফ ট্যাঙ্কের পরে নর্মালি দেখা যায় যে আমাদের সিওডি লোড 70% কমে যায়। ধরুন আমার 10,000 যদি সিওডি থাকে ইনফ্লুয়েন্টের, এই ট্রিটমেন্টের পরে এটা অ্যাপ্রক্সিমেটলি 3,000-এ নেমে আসে। তো আমরা ধরে রাখি যে 65-75% আমরা সিওডি এখানে কমাই। তারপরে চলে যায় হচ্ছে আমাদের এমবিপিআর ট্যাঙ্ক। এমবিপিআর ট্যাঙ্কটা আসলে বাংলাদেশে যে প্রথম যে এমবিপিআর মুভিং বেড বায়োরিয়েক্টর, এটার স্পেশালিটি হলো অল্প জায়গায় এমবিপিআর অল্প জায়গায়, যেমন আমাদের যেহেতু স্পেস কনস্ট্যান্ট, জায়গা নেই, নর্মাল যে কনভেনশনাল যে বায়োলজিক্যাল পন্ড গুলো হয় বিশাল এরিয়া নিয়ে হয়, আমাদের যেহেতু এত জায়গা, সারফেস এরিয়া বাড়ানোর জন্য আপনি জাস্ট এটা বায়োচিপ চিপ ব্যবহার করতেছেন। ওকে, হ্যাঁ। তো এটা করার পরে আমাদের একটা এয়ারেশন ট্যাঙ্ক আছে। আমাদের যে এমবিপিআর এর ক্যাপাসিটি হচ্ছে 70 কিউবিক মিটার, আর এরপরে যে এয়ারেশন ট্যাঙ্কে এটার হচ্ছে প্রায় 400 কিউবিক মিটার ক্যাপাসিটি। তো এমবিপিআর ট্যাঙ্কে হচ্ছে প্রায় 36 ঘন্টা, আর ইয়েতে এই মানে এএসপি ট্যাঙ্ক যেটাকে বলি বায়োলজিক্যাল পন্ড, এখানেও বোধহয় প্রায় কত, এখানে 48 ঘন্টা, 48 ঘন্টা। তো এখানে এই হওয়ার পরে যে বায়োলজিক্যালি মানে ব্যাকটেরিয়া মাইক্রো অর্গানিজম যেগুলো আছে, সেটাকে অর্গানিক লোডটাকে কমায় এটা লেস দেন 200 নিয়ে চলে আসে। এরপরে যায় পানিটা এখান থেকে চলে যায় স্লাশ সেপারেশনের জন্য হচ্ছে ক্লারিফায়ারে যায়, ক্লারিফায়ার থেকে বটম থেকে আমরা স্লাশটা নিয়ে যাই স্লাশ ট্যাঙ্কে, ওখানে একই যায় কেমিক্যাল স্লাশ বায়োলজিক্যাল স্লাশ একই পন্ডে চলে যায়। উপর থেকে যে সুপারনেটেন্ট বের হয় এটা চলে যায় আমাদের পোস্ট এয়ারেশন ট্যাঙ্কে। তারপরে যায় হচ্ছে ল্যামেলা ক্লারিফায়ার, ওখানে আপনার সাসপেন্ডেড সলিড কমানো হয়। এরপরে যায় হচ্ছে ইউনিট 1 ফিল্ট্রেশন। প্রতিটা ইউনিটে 2টা করে ফিল্টার আছে, একটা হচ্ছে মাল্টিগ্রেড ফিল্টার আর একটা হচ্ছে কার্বন ফিল্টার। এখানে ফিল্ট্রেশন হওয়ার পরে একটা স্টোরেজ জমা হয়, সেখান থেকে আবার সেকেন্ড ফিল্ট্রেশন ইউনিটে যায়, সেখানেও আবার 2টা, মাল্টিগ্রেড ফিল্টার একটা, কার্বন ফিল্টার একটা। এটা হওয়ার পর আরেকটা স্টোরেজে জমা। তারপরে অ্যাপ্রক্সিমেটলি 25 থেকে 30% পানি আমরা রিইউজ করি। রিইউজের জায়গাটা হচ্ছে ওনার যে ডার্টি ওয়াটার কুলিং টাওয়ার আছে, তারপরে রাস্তাঘাটে যে ডাস্ট সাপ্রেশনের জন্য ব্যবহার করি, কিছু ওয়াশিং এর কাজে ব্যবহার করি, ফ্লোর ওয়াশিং, টয়লেট ফ্ল্যাশে ব্যবহার করি। আর গার্ডেনিং এ আমাদের অত গার্ডেন নাই, গার্ডেনিং এ ব্যবহার করার মতো জায়গা নেই। তারপরে আমাদের স্পেন্টার দেখলাম, এটাকে সবসময় ভিজা রাখতে হয়, ভিজা না রাখলে এটা অটো ইগনাইট করার সুযোগ আছে, এই জন্য এটাকে সবসময় ভেজা রাখার জন্য ওই ইটিপি ট্রিটেড ওয়াটার ব্যবহার করতে হয়। তো এখন পর্যন্ত আমরা 30 থেকে 35% ব্যবহার করতে পারছি, বাকিটা এখনো পারি নাই। প্ল্যান আছে আমি অন্যান্য নতুন জায়গায় সাপ্লাই দেওয়া, বাকিটা আমরা ডিসচার্জ করে নদীতে চলে যাই।
সে এইটুকুই আমার ট্রিটমেন্ট নেই